আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়ের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখানে আমরা 1 নম্বর 2 নম্বর 4 নম্বর এবং 8 নম্বর মানের সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের পাঠ্য বই থেকে এই যে দ্বিতীয় অধ্যায় রয়েছে এই অধ্যায়টি ভালোভাবে রিডিং পড়বে, তারপর এই প্রশ্ন এবং উত্তরগুলোকে মুখস্থ করবে, প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্ন পরীক্ষায় দিক না কেন তার উত্তর তোমরা অনায়াসেই পরীক্ষা লিখতে পারবে। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর তোমাদের ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ সমস্ত রকমের প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবে। দেখো, প্রথমে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর দেখবো। এখানে আমরা টোটাল 100টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর রেখেছি, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে। দেখো, 1 নম্বর থেকে বলা হচ্ছে হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা। এখানে 4টি করে অপশান দেওয়া আছে, তো সঠিক উত্তর আমাদের অপশান কালীপ্রসন্ন সিংহ হবে এখানে, ঠিক আছে। অপশান এটা সঠিক উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ, ঠিক আছে। তারপর দেখো, এটার উত্তরের সাপেক্ষে একটা করে ব্যাখ্যা এখানে দেওয়া আছে। ওকে, চাইলে তোমরা এই ব্যাখ্যাগুলো পড়তে পারো, তবে ব্যাখ্যাগুলো তোমাদের লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা অপশানটা দিয়ে সঠিক উত্তর এখানটায় লিখবে, ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক উত্তর অপশান এ হবে কালীপ্রসন্ন সিংহ। এরপর দেখো 2 নম্বর দেখো বামা বোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, তো উত্তর হবে এখানে উমেশচন্দ্র দত্ত। এরপরের প্রশ্ন 1800 খ্রিস্টাব্দে কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, উত্তর লিখবে লর্ড ওয়েলেসলি। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, তো উত্তর হবে এখানে ডক্টর M.J. ব্রামলি। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন, উত্তর লিখবে লর্ড ক্যানিং। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথায় প্রকাশিত হতো, এটা হবে কুমারখালী অর্থাৎ কুষ্টিয়া। নেক্সট প্রশ্ন প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা নিয়ে বিতর্ক কবে শুরু হয়, 1813 খ্রিস্টাব্দে। কত সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়, 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। রাজা রামমোহন রায় আত্মীয় সভা কত সালে গঠন করেন, উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। এরপর সাধারণ জনশিক্ষা কমিটি কত সালে গঠিত হয়, 1823 খ্রিস্টাব্দে। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে, উত্তর লিখবে ডিরোজিও। এরপরের প্রশ্ন দেখো নববঙ্গ গোষ্ঠীর একজন প্রধান মুখপাত্র কে ছিলেন, উত্তর হবে ডিরোজিও। এরপরের প্রশ্ন বাংলা নববঙ্গ আন্দোলনের প্রধান সীমাবদ্ধতা কী ছিল, উত্তর হচ্ছে তারা কেবলমাত্র উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কত সালে হয়, এখানে উত্তর হবে 1857 খ্রিস্টাব্দ। নেক্সট হচ্ছে প্রাচ্য শিক্ষা এর সমর্থক কে ছিলেন, তো এগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কোলব্রুক। এরপরে অ্যাকাটিভিজম নামে পরিচিত ছিলেন, উত্তর হচ্ছে ডিরোজিও। এরপর কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, তো একেশ্বরবাদ ও নিরাকার ব্রহ্মের উপাসনা করা, এটা ছিল ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠার উদ্দেশ্য। সতীদাহ প্রথা নিবারণ আইন কত সালে পাশ হয়, 1829 খ্রিস্টাব্দে পাশ হয়। তত্ত্ব বোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন, এখানে উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপর হচ্ছে পরের প্রশ্ন দেখো বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়, 1856 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 1857 সালের মহাবিদ্রোহের সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন, এখানে উত্তর হবে স্যার জেমস উইলিয়াম কোলভিল। কার উদ্যোগে কলকাতা সংস্কৃত কলেজ স্থাপিত হয়, লর্ড হেস্টিংস এর উদ্যোগে। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিতর্ক শেষে 1835 খ্রিস্টাব্দে মিনিটস প্রকাশ করেন কে, তো এটা উত্তর হবে লর্ড মেকলে। এরপর 1854 খ্রিস্টাব্দের শিক্ষার মহামেগনাকার্টিস কোনটি, ওকে। তো এখানে দেখো উত্তর হবে উডের রেসপ্যাস, ঠিক আছে। তত্ত্ববোধিনী সভা থেকে কোন পত্রিকাটি প্রকাশিত হতো, এটা হবে তত্ত্ববোধিনী পত্রিকা, এটা প্রকাশিত হতো। এরপর ব্রাহ্ম সমাজের বিভাজনের পর গঠিত নববিধান ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন, কেশবচন্দ্র সেন। আর্য দর্শন নামক মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। স্ত্রী শিক্ষা না হলে সমাজ সংস্কার সম্ভব নয়, কে এই মন্তব্য করেন, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মন্তব্য করেন। বীরাষ্টমী ব্রত কে প্রচলন করেন, এটা হবে সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক কে ছিলেন, উত্তর হবে হরিনাথ মজুমদার।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তর হচ্ছে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নব্যবঙ্গ আন্দোলনের একজন নেতার নাম লেখো। উত্তর হচ্ছে প্যারীচাঁদ মিত্র। কোন আইন বলে ভারতে খ্রিস্টান মিশনারিদের ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়? 1813 সালের সনদ আইন, ঠিক আছে, এর দ্বারা। এরপর হচ্ছে 1856 সালের বিধবা বিবাহ আইনে কয়টি ধারা ছিল? 7টি ধারা ছিল। বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে রচিত বিদ্যাসাগরের বিখ্যাত গ্রন্থটির নাম কি? এখানে উত্তর হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না, ঠিক আছে, এই গ্রন্থটি। নেক্সট হচ্ছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? উত্তর হবে আলম আরা। এরপর হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? 1883 সালে। এরপর কলকাতা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। স্কুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। বামা বোধিনী পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নেক্সট হচ্ছে নিয়মতান্ত্রিক পথে ভারতীয় জাতীয়তাবাদের প্রসার চেয়েছিলেন কে? এখানে উত্তর লিখবে দেবেন্দ্রনাথ ঠাকুর। শ্রীরামপুর ত্রয়ীর একজন সদস্যের নাম লেখো। উইলিয়াম কেরি। এরপর ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? উত্তর হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। নেক্সট প্রশ্ন, 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সঙ্গে কোন বিদ্রোহের গভীর সম্পর্ক ছিল? নীল বিদ্রোহের সম্পর্ক ছিল। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্সম্যান। দিগদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে? 1818 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়, ঠিক আছে। এরপর বামাবোধিনী পত্রিকার প্রধান উদ্দেশ্য কি ছিল? নারী শিক্ষা ও তাদের সচেতনতা বৃদ্ধি। ভারতে পাশ্চাত্য শিক্ষার মহাসনদ নামে পরিচিত কোনটি? উডের ডেসপাচ, এটা। এরপর হচ্ছে নববঙ্গ আন্দোলনের অনুপ্রেরণা কি ছিল? উত্তর হচ্ছে পাশ্চাত্য উদারনীতিবাদ। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন? উত্তর হবে এখানে অপশান এ এবং বি উভয়, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর আমাদের। এই যে এই অপশান সিটা হবে সঠিক উত্তর। এ এবং বি উভয়, কাদম্বিনী গাঙ্গুলি আর হচ্ছে চন্দ্রমুখী বসু। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করার সময় কে রামমোহন রায়কে সহযোগিতা করেছিলেন? এখানে উত্তর হচ্ছে ডেভিড হেয়ার। কে ভারতের নারী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ হিসাবে পরিচিত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধারণ ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1878 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ এর প্রথম সব ব্যবচ্ছেদ করেন কোন ভারতীয়? মধুসূদন গুপ্ত, এটা সঠিক উত্তর হবে মধুসূদন গুপ্ত, ঠিক আছে, অপশান এটা। হুতম প্যাঁচার নকশা কোন সময়ের সমাজচিত্র তুলে ধরে? 19 শতকের দ্বিতীয়ার্ধ এই সময়কার চিত্র তুলে ধরে। ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন? উত্তর হবে হিন্দু কলেজের শিক্ষক ছিলেন। নেক্সট হচ্ছে নীলদর্পণ নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হতো? হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকায় প্রকাশিত হতো। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠার প্রধান কারণ কি ছিল? ব্রাহ্ম ধর্মের ভাবধারা প্রচার, ঠিক আছে, এটা। বিধবা বিবাহ আইন পাসের বিরোধী কে ছিলেন? উত্তর হবে রাধাকান্ত দেব। বেথুন স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে 1849 খ্রিস্টাব্দে বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয়। বীরাষ্টমী ব্রতের উদ্দেশ্য কি ছিল? দেশাত্মবোধ ও শারীরিক শক্তি বৃদ্ধি, এটা ছিল এই বীরাষ্টমী এই ব্রতের উদ্দেশ্য। হিন্দু কলেজ এর বর্তমান নাম কি? উত্তর হবে প্রেসিডেন্সি কলেজ। ব্রাহ্ম সমাজের প্রধান আদর্শ কি ছিল? একেশ্বরবাদ, ঠিক আছে, এটা ছিল ব্রাহ্ম সমাজের প্রধান আদর্শ। নববঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না কে? তো এগুলোর মধ্যে উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি নববঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। এই চারটে অপশন যেটা দেওয়া আছে এদের মধ্যে। পরের প্রশ্ন, 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশের ফলে প্রথম বিধবা বিবাহ করেন কে? এখানে উত্তর হবে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। তো বিদ্যাসাগরের উদ্যোগ ও সহায়তায় তিনি এই বিবাহ করেন। ওকে, এরপর দেখো, কলকাতা মেডিকেল কলেজ স্থাপনের সুপারিশ করেন কোন কমিটি? উত্তর হচ্ছে জনশিক্ষা কমিটি। ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? দুদু মিয়া। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কে ছিলেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যজুনাথ বসু উভয়ই। এরপর কোন আন্দোলনের সঙ্গে বারাসাত বিদ্রোহ যুক্ত? ওয়াহাবি আন্দোলনের সঙ্গে। শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। বেথুন স্কুলের প্রতিষ্ঠা করেন কে? এখানে উত্তর হবে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর হচ্ছে কৃষি ও গ্রামীণ সমস্যার চিত্র তুলে ধরা। এরপর একাডেমিক অ্যাসোসিয়েশন এর
কোথায় অনুষ্ঠিত হতো? তো ডেভিড হেয়ারের বাড়ি। ওকে, এরপর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? মোগল সম্রাট দ্বিতীয় আকবর। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে এখানে অপশান বি এবং সি উভয়ই হবে, ঠিক আছে। অপশান ডি এটা সঠিক উত্তর হবে, এখানে বি আর উভয়, অর্থাৎ নবগোপাল মিত্র আর হচ্ছে রাজনারায়ণ বসু। এরপরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের সময়কালে সতীদাহ প্রথা রদ হয়? উত্তর হচ্ছে লর্ড বেন্টিং। ফরাজি শব্দটির অর্থ কি? ইসলামের নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। বারাসাত বিদ্রোহ এর পটভূমিতে কে তার উপন্যাসের কাহিনী রচনা করেন? তো সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, এটা হবে সঠিক উত্তর। তত্ত্ববোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1839 খ্রিস্টাব্দে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন? সংস্কৃত কলেজে। এবার হুতম প্যাঁচের নকশাতে কোন শহরের সমাজ চিত্র ধরা পড়েছে? কলকাতা শহরের। কার প্রচেষ্টায় নারী শিক্ষা ভান্ডার গঠিত হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়। কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে। বামাবোধিনী পত্রিকা নারীদের জন্য প্রকাশিত হলেও এর লেখক গোষ্ঠী কারা ছিলেন? উত্তর হবে পুরুষ লেখক গোষ্ঠী, এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, সমাচার দর্পণ পত্রিকাটি কী ধরনের ছিল? এটা হচ্ছে বাংলা সাপ্তাহিক পত্রিকা। এরপর ডিরোজিওর শিক্ষাদানের মূল নীতি কী ছিল? অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করা। বেথুন স্কুলের প্রধান শিক্ষিকা কে ছিলেন? মিস ইয়াং। এরপর ব্রাহ্ম সমাজের মুখপত্র রূপে প্রথম প্রকাশিত হয়েছিল কোনটি? উত্তর হবে তত্ত্ববোধিনী পত্রিকা। হিন্দু কলেজ প্রতিষ্ঠার সময় তার নাম কি ছিল? তো এটা হবে মহাবিদ্যালয়। ফোর্ট উইলিয়াম কলেজ কি জন্য প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে কোম্পানির সিভিল কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা প্রতিষ্ঠিত হয়। কে ভারতমাতা চিত্রটি এঁকেছিলেন? উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এই অনুবাদের জন্য রেভারেন্ড জেমস লং দণ্ডিত হন, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিতর্কে শেষ পর্যন্ত কার মত জয়ী হয়? উত্তর হচ্ছে লর্ড মেকলে। কে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? শিবনাথ শাস্ত্রী। হুতম প্যাঁচের নকশা কোন ধরনের রচনা? এটা হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা। ওকে, তো দেখো আমরা এখানে তোমাদের এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখলাম, 100টি প্রশ্নোত্তরগুলো ভালোভাবে তোমরা মুখস্থ করে নেবে। এরপর আমরা তোমাদের যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নোত্তর থাকে 1 নম্বর মানের প্রশ্ন, সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখবো। এখানে আমরা টোটাল 60টা প্রশ্ন রেখেছি গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। দেখো প্রথম প্রশ্ন 1 নম্বর দাগে, কোন সময়কালকে ভারতের ইতিহাসে সংস্কার যুগ বা নবজাগরণের যুগ বলা হয়? তো 19বিংশ শতকে ভারতের ব্রিটিশ শাসনের বিস্তার ও পাশ্চাত্য শিক্ষার প্রভাবে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নবচেতনা আসায় এই সময়কালকে সংস্কার যুগ বলা হয়। এরপর সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের উদ্যোগে এবং গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের প্রচেষ্টায় এই অমানবিক প্রথা নিষিদ্ধ হয়। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে। মূর্তি পূজা ও জাতিভেদ প্রথা বর্জন করে একেশ্বরবাদী ধর্মমত প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত 2টি সংবাদপত্রের নাম লেখো। তো এখানে দেখো রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত 2টি সংবাদপত্র হলো সংবাদ কৌমুদি, যেটা বাংলা, ও মিরাত উল আখবার, এটা হচ্ছে ফার্সি। এরপরের প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী আন্দোলনের নেতা কে ছিলেন? তো নব্যবঙ্গ গোষ্ঠী আন্দোলনের নেতা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তিনি হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ছিলেন। তত্ত্ববোধিনী সভাকে কবে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 খ্রিস্টাব্দে। ব্রাহ্মণ ধর্মের আদর্শে প্রচার ও বেদান্তের জ্ঞান বিতরণের উদ্দেশ্যে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। বামাবোধিনী পত্রিকা কে প্রকাশ করেন? উমেশচন্দ্র দত্ত 1863 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি প্রকাশ করেন, যার মূল লক্ষ্য ছিল বাঙালি নারীদের মধ্যে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা। হুতম প্যাঁচের নকশা গ্রন্থটি কার লেখা? এটি কালীপ্রসন্ন সিংহের লেখা ব্যঙ্গাত্মক গ্রন্থ, যেখানে 19বিংশ শতকের কলকাতার বাবু সমাজ ও সামাজিক অবক্ষয়ের চিত্র রয়েছে। কবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? ভারতে আধুনিক উচ্চশিক্ষার প্রসারের জন্য 1857 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের সময় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিরলস সংগ্রাম ও আইনি প্রচেষ্টার ফলস্বরূপ 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়। এরপর দেখো একাটিভিজম বলতে কি বোঝো?
ডিরোজিওর প্রভাবে ইয়ং বেঙ্গল দলের তরুণদের মধ্যে যে যুক্তিবাদের ভিত্তিতে সমাজ সংস্কারের সক্রিয় উদ্যোগ ও মানসিকতা দেখা গিয়েছিল তাকেই একাটিভিজম বলে। শিক্ষার ম্যাগনা কার্টা বা মহাসনদ নামে পরিচিত কোনটি? 1854 খ্রিস্টাব্দের উডের ডেসপ্যাচ বা উডস ডেসপ্যাচ ভারতের শিক্ষা সংস্কারের এক বিশাল পরিকল্পনা হওয়ায় একে শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। বাংলার কোন সমাজ সংস্কারক দয়ার সাগর নামে পরিচিত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রচলন ও দরিদ্রদের প্রতি তার অপার করুণার জন্য দয়ার সাগর নামে পরিচিত। কলকাতা স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। 1817 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের জন্য সস্তায় পাঠ্যপুস্তক সরবরাহ করা। ওকে, এরপর দেখো সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়? ভারতের শিক্ষা ব্যবস্থা পরিচালনা এবং প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মধ্যে বিতর্কের সমাধানে সাহায্য করার জন্য 1823 খ্রিস্টাব্দে এই কমিটি গঠিত হয়। মেকলে মিনিটস কি? তো 1835 খ্রিস্টাব্দে লর্ড মেকলে কর্তৃক পেশ করা একটি স্মারকলিপি, যেখানে তিনি ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে মত দেন। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞান ও অ্যানাটমি শিক্ষার জন্য 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় এটি প্রতিষ্ঠিত হয়। ব্রাহ্ম ধর্ম কি? এটি রাজা রামমোহন রায় প্রবর্তিত একটি একেশ্বরবাদী ধর্মমত, যা মূর্তি পূজা, বহু দেববাদ ও জাতিভেদ প্রথা অস্বীকার করে। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ কবে বিভক্ত হয়? 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়, ভারতীয় ব্রাহ্ম সমাজ গঠিত হয়। ওকে, বিভক্ত হয়ে ভারতীয় ব্রাহ্ম সমাজ গঠিত হয়। সাধারণ ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে মত পার্থক্যের কারণে বেরিয়ে এসে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখ 1878 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন, সাধারণ ব্রাহ্ম সমাজ। এরপর দেখো প্রথম বাঙালি হিসাবে কে সব ব্যবচ্ছেদ করেন? তো কলকাতা মেডিকেল কলেজের ছাত্র মধুসূদন গুপ্ত 1836 খ্রিস্টাব্দে প্রথম সব ব্যবচ্ছেদ করে কুসংস্কার ভাঙেন। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায় প্রমুখের উদ্যোগে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? দীনবন্ধু মিত্র নীলকর সাহেবদের অত্যাচার ও নীল চাষিদের দুর্দশা নিয়ে সমাজের কাছে প্রতিবাদ জানাতে নীলদর্পণ নাটকটি রচনা করেন। নীলদর্পণ নাটকটির ইংরাজি অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত ছদ্ম নামে এই নাটকটির ইংরাজি অনুবাদ করেন। এরপর গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ। ঠিক আছে, গ্রামীণ সমাজের অত্যাচার ও সমস্যার চিত্র তুলে ধরে এই পত্রিকাটি প্রকাশ করতেন। ফরাজি শব্দের অর্থ কি? ফরাজি শব্দের অর্থ হলো আল্লাহ বা ইসলামের নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্যসমূহ। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। ইসলাম ধর্মের শুদ্ধতা ও কঠোরতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে 1818 খ্রিস্টাব্দে ফরাজি আন্দোলন শুরু করেন। ফরাজি আন্দোলন এর মূল নেতৃত্ব পরে কার হাতে আসে? তো হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। নেক্সট, ওয়াহাবি শব্দের অর্থ কি? ওয়াহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ বা নবীকরণ। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন মীর নিসার আলী বা তিতুমির, যিনি বারাসাত অঞ্চলে ইংরেজ ও জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করেন। তিতুমির কবে বাঁশের কেল্লা নির্মাণ করেন? তিতুমির 1831 খ্রিস্টাব্দে বারাসাতের নিকটবর্তী নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন। কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে মুসলিম আইন ও আরবি ফার্সি ভাষা শিক্ষার জন্য কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এরপর দেখো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন এই পত্রিকার সম্পাদক, যিনি নীল বিদ্রোহের সমর্থনে তীব্রভাবে ব্রিটিশদের সমালোচনা করেন। ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে কোন গভর্নর জেনারেলের নাম যুক্ত? লর্ড উইলিয়াম বেন্টিং এর নাম ভারতে ইংরেজি শিক্ষার প্রসারের সঙ্গে যুক্ত, যিনি 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিটস গ্রহণ করেন। প্রাচ্যবাদী বলতে কাদের বোঝানো হয়? তো যে ইংরেজ কর্মচারীরা ভারতীয় ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির মাধ্যমে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন তাদের প্রাচ্যবাদী বলা হয়। পাশ্চাত্যবাদী বলতে কাদের বোঝানো হয়? যে ইংরেজ কর্মচারীরা ইংরেজি ভাষা ও
ইউরোপীয় বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন, তাদের পাশ্চাত্যবাদী বলা হয়। এরপর দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তো স্যার জেমস উইলিয়াম কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য নিযুক্ত হন। আর্য দর্শন নামক মাসিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অগ্রজ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন আর্য দর্শন পত্রিকার সম্পাদক। বেথুন স্কুল কে কবে প্রতিষ্ঠা করেন? জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন 1849 খ্রিস্টাব্দে নারী শিক্ষার প্রসারের জন্য বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন? তিনি 1851 খ্রিস্টাব্দে কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন এবং শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেন। পরের প্রশ্ন দেখো, হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? তো বাঙালির মধ্যে স্বদেশ প্রেম ও জাতীয়তাবোধ জাগাতে নবগোপাল মিত্র এই মেলার প্রধান উদ্যোক্তা ছিলেন। কোন ভারতীয় চিকিৎসাবিদ প্রথম সব ব্যবচ্ছেদ করেন? ডক্টর মধুসূদন গুপ্ত। পরের প্রশ্ন দেখো, সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল? তো ব্রাহ্ম সমাজের মধ্যে গণতান্ত্রিক নীতি ও সমাজের সকলের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা। সমাচার দর্পণ পত্রিকাটি কোন মিশন থেকে প্রকাশিত হতো? তো শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় এটি প্রকাশিত হতো। শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? তো ব্যাপটিস্ট মিশনারি উইলিয়াম কেরি, মার্সম্যান ও ওয়ার্ড এই তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এরপর বীরাষ্টমী ব্রত কে প্রবর্তন করেন? তো সরলা দেবী চৌধুরানী এই ব্রত প্রবর্তন করেন, যার মাধ্যমে বাঙালি যুবকদের মধ্যে দেশাত্মবোধ ও শারীরিক শক্তির উন্মাদনা সৃষ্টি হয়। হিন্দু কলেজের বর্তমান নাম কি? 1855 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের নাম পরিবর্তন করে প্রেসিডেন্সি কলেজ রাখা হয়। স্ত্রী শিক্ষা না হলে সমাজ সংস্কার সম্ভব নয়, এই মন্তব্যটি কার? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মন্তব্য। তিনি নারীর মুক্তি ও সমাজের উন্নতির জন্য নারী শিক্ষাকে অপরিহার্য মনে করতেন। ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন? ডিরোজিও হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন। আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে ধর্মীয় ও সামাজিক বিষয় নিয়ে আলোচনার জন্য আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। বেথুন স্কুল এর প্রতিষ্ঠা করেন যিনি, তিনি কোন পদের অধিকারী ছিলেন? তো জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন ছিলেন বড়লাটের আইন সচিব। হুতম প্যাঁচার নকশাতে বর্ণিত সমাজের প্রধান ত্রুটি কী ছিল? তো এই গ্রন্থে 19বিংশ শতকের কলকাতার নব্য বাবু সমাজের ভণ্ডামি ও নৈতিক অবক্ষয় তীব্রভাবে সমালোচিত হয়েছে। এরপর দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন? তো কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক 1883 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা রদ করার জন্য রামমোহন রায় কাকে চিঠি লিখেছিলেন? তো রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত জানিয়ে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংকে চিঠি লিখেছিলেন। বাংলায় নবজাগরণ বলতে কী বোঝানো হয়? 19বিংশ শতকে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বাঙালি সমাজে যে যুক্তি, বিজ্ঞান ও মানবতাবাদের বিকাশ ঘটেছিল তাকে নবজাগরণ বলে। হিন্দু মেলার মূল উদ্দেশ্য কী ছিল? বাঙালির মধ্যে স্বদেশপ্রেম ও জাতীয়তাবোধের প্রসার ঘটানো এবং দেশীয় শিল্প ও সংস্কৃতিকে জনপ্রিয় করা। এরপর পাশ্চাত্য শিক্ষা বিতর্ক এর একজন প্রাচ্যবাদীর নাম লেখো। তো এইচ উইলিয়াম ছিলেন পাশ্চাত্য শিক্ষা বিতর্কের একজন প্রধান প্রাচ্যবাদী, যিনি ভারতীয় ভাষার মাধ্যমে শিক্ষার পক্ষে ছিলেন। ভারতে সরকারিভাবে ইংরেজি শিক্ষাকে মাধ্যম হিসাবে কবে ঘোষণা করা হয়? 1835 খ্রিস্টাব্দের মেকলে মিনিটসের মাধ্যমে ভারতে সরকারিভাবে ইংরেজি শিক্ষাকে শিক্ষার মাধ্যম হিসাবে ঘোষণা করা হয়। সমাচার দর্পণ পত্রিকাটি কে কবে প্রকাশ করেন? জন ক্লার্ক মার্সম্যান 1818 খ্রিস্টাব্দে এটি প্রকাশ করেন, এই সমাচার দর্পণ পত্রিকাটি। তো দেখো, এরপর আমরা তোমাদের এই যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, এই অধ্যায় থেকে আমরা 2 নম্বর মানের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো দেখব। প্রশ্ন এবং উত্তরগুলো এখানে আমরা টোটাল 50টি প্রশ্ন রেখেছি 2 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। চলো আমরা দেখে নিই এই প্রশ্ন এবং উত্তরগুলো। 1 নম্বরে হচ্ছে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো। 2 নম্বর মানের প্রশ্ন এটা। তো রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের জনক। তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন, যার ফলে 1829 খ্রিস্টাব্দে এটি নিষিদ্ধ হয়। পাশাপাশি তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়ে হিন্দু কলেজ প্রতিষ্ঠায়
সহায়তা করেন এবং কলকাতায় বেদান্ত কলেজ স্থাপন করেন। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে ধর্মীয় কুসংস্কার দূর করেন। ব্রাহ্ম সমাজকে কে কবে প্রতিষ্ঠা করেন? তো রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল একত্ববাদ প্রচার করা এবং সকল প্রকার মূর্তি পূজা ও কুসংস্কার দূর করা। পরে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেনের নেতৃত্বে এই আন্দোলনের আরও বিস্তার ঘটে। এরপর দেখো সতীদাহ প্রথা কবে ও কার উদ্যোগে নিষিদ্ধ হয়? তো 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের উদ্যোগে এবং ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ হয়। এটি ছিল বাংলার সামাজিক ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ যা হাজার হাজার নারীকে রক্ষা করেছিল। নববঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামী হিন্দু কলেজের তরুণ ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। তারা তৎকালীন সমাজের অন্ধবিশ্বাস, কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং যুক্তি ও স্বাধীন চিন্তার আদর্শ প্রচার করেন। ডিরোজিও স্মরণীয় কেন? তো ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের একজন তরুণ শিক্ষক। তিনি ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তা, যুক্তি ও মুক্ত মনের আদর্শ ছড়িয়ে দেন, যা ডিরোজিয়ান নামে পরিচিত। তার প্রভাবে ইয়ং বেঙ্গল দল গঠিত হয়, যারা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। উডের ডেসপ্যাচ কি, বা উডস ডেসপ্যাচ বলতে কী বোঝো? তো 1854 খ্রিস্টাব্দে চার্লস উডের নেতৃত্বে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য একটি নির্দেশনামা জারি হয়, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ শহরে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রদেশে শিক্ষা দপ্তর স্থাপিত হয়। শ্রীরামপুর ত্রয়ী কাদের নামে কারা পরিচিত? তো শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের 3 ধর্মপ্রচারক উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তারা বাংলায় ছাপাখানা, সংবাদপত্র অর্থাৎ সমাচার দর্পণ, ঠিক আছে, ও শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এরপর দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কেন জারি হয়? দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির স্বাধীনতা হরণ ও ব্রিটিশ বিরোধী প্রচার বন্ধ করার জন্য গভর্নর জেনারেল লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে এই আইনটি জারি করেন। এর ফলে বহু দেশীয় সংবাদপত্র স্বাধীনতা হারায়। নারী শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা লেখো। দেখো জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন 1849 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু ফিমেল স্কুল, বর্তমানে যেটার নাম হচ্ছে বেথুন স্কুল, সেটা তিনি প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতীয় মেয়েদের জন্য প্রথম গুরুত্বপূর্ণ বিদ্যালয়, যা নারী শিক্ষার ইতিহাসে মাইল ফলক। তার এই উদ্যোগকে বিদ্যাসাগরও পূর্ণ সমর্থন করেন। এরপর দেখো বামাবোধিনী পত্রিকা কেন প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র দত্ত এটি প্রকাশ করেন, যার উদ্দেশ্য ছিল বাঙালি মহিলাদের মধ্যে শিক্ষা, সচেতনতা ও গৃহকর্মের জ্ঞান বৃদ্ধি করা। এই পত্রিকাটি বাঙালি মহিলাদের জন্য একটি নিজস্ব মঞ্চ তৈরি করে দেয়। বিধবা বিবাহ আন্দোলন কে শুরু করেন? তো 1856 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শাস্ত্র মতে প্রমাণ করে এই আন্দোলন শুরু করেন। তার নিরলস প্রচেষ্টায় 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়। তিনি নিজেও একাধিক বিধবার বিবাহ দিয়ে সমাজকে পথ দেখান। এরপর দেখো বিধবা বিবাহ আইন কবে ও কেন পাশ হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দীর্ঘ আন্দোলনের ফলে 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং এর আমলে এই আইন পাশ হয়। এর ফলে হিন্দু সমাজে বিধবাদের বিবাহ সরাসরিভাবে ও আইনসম্মত স্বীকৃতি লাভ করে। শিক্ষার ইতিহাসে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? তো ভারতীয় শিক্ষার মাধ্যম কি হবে? সংস্কৃত, ফার্সি ইত্যাদি প্রাচ্য ভাষা নাকি ইংরাজি পাশ্চাত্য ভাষা? এই নিয়ে সরকারের মধ্যে যে বিতর্ক শুরু হয় তাই প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক নামে পরিচিত। মেকলে এই বিতর্কে পাশ্চাত্য শিক্ষার পক্ষে মত দেন। মেকলে মিনিটস কি? ওকে, তো মেকলে মিনিটস কি? উত্তর লিখবে দেখো। 1835 খ্রিস্টাব্দে লর্ড মেকলে শিক্ষানীতি বিষয়ে একটি সুপারিশ পেশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। তিনি প্রাচ্য শিক্ষাকে বাতিল করে ভারতে কেবল পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে জোর দেন এবং ইংরেজিকে শিক্ষার মাধ্যম করার কথা বলেন। এরপর 15 নম্বর দাগের প্রশ্ন, ডাউনওয়ার্ড
ফিল্ট্রেশন থিওরি এটা কি? তো ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। উত্তর দেখো, মেকলে এই মতবাদ দেন। এই যে মতবাদ, এটা হচ্ছে মেকলের মতবাদ। এর মূল কথা হলো, প্রথমে সমাজের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো হবে এবং পরে তা ধীরে ধীরে জল ছাকার মতো নিম্ন শ্রেণীর মধ্যে ছড়িয়ে পড়বে। জনসাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়? 1823 খ্রিস্টাব্দে ভারতে শিক্ষা পরিচালনার জন্য সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। এই কমিটির প্রধান লক্ষ্য ছিল শিক্ষার জন্য বার্ষিক বরাদ্দ 1 লক্ষ টাকা ব্যয়ের পরিকল্পনা করা। এই কমিটির সদস্যরা প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষানীতি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। শিক্ষাক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা সংক্ষেপে লেখো। তো খ্রিস্টান মিশনারিরা বাংলায় স্কুল, কলেজ ও ছাপাখানা প্রতিষ্ঠা করে শিক্ষা প্রসারে বড় ভূমিকা নেন। বিশেষত শ্রীরামপুর মিশন, প্রেস স্থাপন এবং মেয়েদের শিক্ষায় তাদের অবদান অনস্বীকার্য। তাদের প্রচেষ্টায় গ্রামীণ ও দরিদ্র মানুষের কাছেও শিক্ষা পৌঁছায়। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে উডে ডিসপ্যাচের সুপারিশ অনুসারে ইংল্যান্ডের লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি ছিল আধুনিক ভারতের উচ্চ শিক্ষার কেন্দ্রবিন্দু এবং গ্র্যাজুয়েট তৈরির প্রধান প্রতিষ্ঠান। শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর কেন বাংলায় 12টি মডেল স্কুল স্থাপন করেন? শিক্ষার প্রসারের জন্য বিদ্যাসাগর তার নিজের উদ্যোগে হুগলি, মেদিনীপুর, বর্ধমান সহ বিভিন্ন জেলায় 12টি মডেল স্কুল বা আদর্শ বিদ্যালয় স্থাপন করেন। এটি গ্রামীণ শিক্ষাকে উন্নত করতে ও সহজলভ্য করতে সাহায্য করে। উত্তম প্যাঁচার নকশা গ্রন্থে সমাজের কোন চিত্র ফুটে ওঠে? কালীপ্রসন্ন সিংহের এই গ্রন্থে 19 শতকের কলকাতার বাবু সমাজ, ধনী শ্রেণীর ভণ্ডামি, ইংরেজ অনুকরণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তব চিত্র ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। এটি বাংলার সমাজ জীবনের একটি দর্পণ। বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল? দেখো, তিনি নারী শিক্ষার বিরোধী ছিলেন না। তিনি 1822 খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বা নারী শিক্ষার পক্ষে একটি পুস্তিকা রচনা করেন। তবে তিনি পর্দা প্রথা মেনে সীমিত নারী শিক্ষার পক্ষে ছিলেন এবং মিশনারিদের প্রভাবমুক্ত শিক্ষাকে সমর্থন করতেন। শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল? তিনি ছিলেন একজন ডেভিড হেয়ার ছিলেন একজন মানবদরদী স্কটিশ ঘড়ি ব্যবসায়ী। তিনি 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা, স্কুল বুক সোসাইটি স্থাপন ও স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষা প্রসারে আজীবন নিঃস্বার্থভাবে কাজ করেন। তার প্রধান উদ্দেশ্য ছিল বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষাকে জনপ্রিয় করা। এরপর সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব কী? ঈশ্বরচন্দ্র গুপ্ত 1831 খ্রিস্টাব্দে এটি প্রকাশ করেন। এটি দেশাত্মবোধ জাগরণ, হিন্দু সমাজের সংস্কার ও বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটি বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র হিসাবে স্বীকৃতি পায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার গুরুত্ব কী? তো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় 1853 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি প্রকাশ করেন। এটি জমিদারদের অত্যাচার ও নীলকর সাহেবদের বিরুদ্ধে কৃষকদের পক্ষ নিয়ে তীব্র প্রতিবাদ জানায় এবং দেশীয় শিল্প বাণিজ্যের উন্নতির কথা বলে। এরপর দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার গুরুত্ব কী? তো কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার কুষ্টিয়ার কুমারখালী থেকে এটি প্রকাশ করেন। গ্রামীণ জীবনের সমস্যা, কৃষকদের অভাব অভিযোগ এবং জমিদারদের শোষণের কথা তুলে ধরে গ্রাম বাংলার মানুষের সচেতনতা বৃদ্ধিতে এই পত্রিকাটির ভূমিকা ছিল অনস্বীকার্য। তত্ত্ববোধিনী সভা কে কবে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 খ্রিস্টাব্দে এই সভা প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজের ভাবধারা প্রচার করান এবং নিয়মিত ধর্মীয় ও সমাজে সংস্কার বিষয়ক আলোচনা করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। এই সভার মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। নেক্সট হচ্ছে দেখো, স্ত্রী শিক্ষা বা নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল? তিনি নারী শিক্ষার প্রসারে একজন অগ্রণী ভূমিকা নেন। তিনি নিজ খরচে বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং বেথুন স্কুলকে সার্বিকভাবে সাহায্য করেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি মেয়েদের জন্য পাঠ্যপুস্তকও রচনা করেন। শিক্ষার প্রসার ও সমাজ সংস্কারে নববঙ্গ আন্দোলনের প্রভাব লেখন। নববঙ্গ দল সমাজের প্রচলিত প্রথা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুক্তিবাদী চেতনা ছড়িয়ে দেন। তারা নারী শিক্ষা ও বাক স্বাধীনতার পক্ষে সওয়াল করেন
এবং প্রথাগত হিন্দু ধর্মের সমালোচনা করেন। এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন। প্রাচ্যের সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রাচীন ইতিহাস গবেষণা ছিল এর মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ভারতে প্রাচ্য চর্চা শুরু হয়। পরের প্রশ্ন হচ্ছে ব্রাহ্ম সমাজের বিভাজন কেন ঘটেছিল? তো 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজের সংস্কারমূলক কাজকর্ম বাড়তে থাকলে আদি ব্রাহ্ম সমাজ অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্রাহ্ম সমাজ তার সঙ্গে মতবিরোধ শুরু হয়। কেশবের কন্যার বাল্যবিবাহের ঘটনায় এই বিভাজন চূড়ান্ত হয়। বামাবোধিনী পত্রিকার দুটি উদ্দেশ্য লেখো। তো 1 নম্বর হচ্ছে নারী সমাজের মধ্যে সাহিত্য, বিজ্ঞান ও ধর্ম বিষয়ে জ্ঞান প্রসার করা এবং তাদের আধুনিক জীবনযাত্রা সম্পর্কে অবগত করা, এটা হচ্ছে বামাবোধিনী পত্রিকার একটা উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে মহিলাদের গৃহকর্মের প্রতি উৎসাহী করা এবং তাদের সামাজিক অধিকার বিষয়ে সচেতন করে তোলা। শিক্ষায় শ্রীরামপুর মিশনের দুটি অবদান লেখন। 1 নম্বর শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠা করে বাংলায় বই, সংবাদপত্র ও পাঠ্যপুস্তক প্রকাশ করা, এটা হচ্ছে একটা শ্রীরামপুর মিশনের একটা অবদান। 2 নম্বর হচ্ছে শ্রীরামপুর কলেজ 1818 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করে উচ্চ শিক্ষা ও বিজ্ঞান শিক্ষার সুযোগ তৈরি করা। এগুলো হচ্ছে শিক্ষায় শ্রীরামপুর মিশনের অবদান। এরপর হচ্ছে 19 শতকে কেন নবজাগরণের যুগ বলা হয়? তো এই শতকে বাংলার সমাজ, সাহিত্য, ধর্ম, শিক্ষা ও সংস্কৃতিতে এক নতুন চেতনার উন্মেষ ঘটে। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে কুসংস্কার দূর করে যুক্তিবাদী মনন ও প্রগতিশীল চিন্তাধারার জন্ম হয়। একেই বাংলার নবজাগরণ বলা হয়। এরপর 3 আইন কি? 1872 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কেশবচন্দ্র সেনের প্রচেষ্টায় 3 আইন পাশ করে। এর ফলে বাল্য বিবাহ নিষিদ্ধ হয়, বহু বিবাহ নিষিদ্ধ হয় এবং অসবর্ণ বিবাহকে আইন সিদ্ধ করা হয়। শিক্ষার প্রসারে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির ভূমিকা কী ছিল? 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। এর মূল কাজ ছিল সহজলভ্য মূল্যে বাংলা ও ইংরেজি ভাষার পাঠ্যপুস্তক তৈরি ও বিতরণ করে শিক্ষা বিস্তারকে সহায়তা করা। এরপর শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের দুটি অবদান লেখো। 1 নম্বর পাশ্চাত্য শিক্ষার প্রসারে সহায়তা করে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সহযোগিতা করা, এটা একটা রাজা রামমোহন রায়ের শিক্ষা বিষয়ে একটা অবদান। 2 নম্বর 1825 খ্রিস্টাব্দে কলকাতায় বেদান্ত কলেজ স্থাপন করা, যেখানে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় শিক্ষাই দেওয়া হতো। এরপর মেয়েদের পাঠশালা বা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যাসাগরের উদ্যোগ লেখন। তিনি 1850 খ্রিস্টাব্দ অর্থাৎ বিদ্যাসাগর 1850 খ্রিস্টাব্দ থেকে শুরু করে নিজ উদ্যোগে ও সরকারি সাহায্যে বাংলার বিভিন্ন জেলায় 35টিরও বেশি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এর ফলে নারী শিক্ষা এক গণভিত্তি পেয়ে গ্রামীণ স্তরে ছড়িয়ে পড়ে। এরপর দেখো প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষানীতির বিতর্কে মেকলে কেন পাশ্চাত্য শিক্ষার পক্ষে মত দেন? তো মেকলে বিশ্বাস করতেন প্রাচ্য জ্ঞান বিজ্ঞান অপেক্ষা অনেক উন্নত। ইংরেজি শিক্ষা প্রবর্তন করলে একটি শিক্ষিত দেশীয় শ্রেণী তৈরি হবে যারা ইংরেজ সরকারকে সাহায্য করবে। এরপরের প্রশ্ন হচ্ছে 19 শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দুটি প্রভাব লেখো। 1 নম্বর উত্তর আমরা লিখছি, দেখো 1 নম্বর দিয়ে নতুন যুক্তিবাদী ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গির জন্ম হয়, যা সমাজ সংস্কার ও কুসংস্কার দূরীকরণে প্রেরণা যোগায়। 2 নম্বর শিক্ষিত ভারতীয়দের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। এরপর ব্রাহ্ম আন্দোলনের দুটি গুরুত্ব লেখন। 1 নম্বর এটি বহু দেবদেবী পূজা, জাতিভেদ প্রথা ও অন্যান্য কুসংস্কারের বিরোধিতা করে হিন্দু সমাজে সংস্কার আনে। 2 নম্বর নারী শিক্ষা, বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহের পক্ষে আন্দোলনকে শক্তিশালী করে। স্বামী বিবেকানন্দকে বর্তমান ভারতের স্রষ্টা বলা হয় কেন? তো স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের পাশাপাশি আর্তের সেবাকেই ধর্ম হিসাবে গ্রহণ করেন। তিনি দরিদ্র ও পীড়িত মানুষের সেবা ও জীবে প্রেম বা শিবজ্ঞানে জীব সেবার আদর্শ প্রচার করেন। তিনি ভারতীয়দের মধ্যে আত্মবিশ্বাস ও জাতীয় চেতনা জাগিয়ে তোলেন। এরপর দেখো তত্ত্ববোধিনী সভার উদ্দেশ্য কী ছিল? তো এই সভার প্রধান উদ্দেশ্য ছিল উপনিষদ ভিত্তিক ব্রহ্ম জ্ঞান আলোচনা ও প্রচার করা।
ব্রাহ্ম সমাজের ধর্মমত ব্যাখ্যা করত এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ও জ্ঞান বিজ্ঞানের আলোচনায় উৎসাহিত দিত। নেক্সট হচ্ছে রামকৃষ্ণ মিশন কবে ও কেন প্রতিষ্ঠিত হয়? স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে তার গুরু শ্রী রামকৃষ্ণের ভাবধারাকে সমাজ সেবার মাধ্যমে বাস্তবায়িত করার জন্য এটি প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল জীবে প্রেম ও আর্ত দরিদ্র মানুষের কল্যাণ করা। এরপর দেখো সমাজ সংস্কারে ডিরোজিওর প্রধান দুটি অবদান লেখো। তো 1 নম্বর হচ্ছে তার যুক্তিবাদী শিক্ষায় ছাত্ররা প্রাচীন প্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শেখেন এবং স্বাধীন চিন্তায় উদ্বুদ্ধ হন। এরপর ইয়ং বেঙ্গল দল গঠনে প্রেরণা দিয়ে সমাজের অন্ধবিশ্বাস দূরীকরণে সাহায্য করে। পরের প্রশ্ন, বামাবোধিনী সভার কাজ কি ছিল? তো উমেশচন্দ্র দত্ত 1863 খ্রিস্টাব্দে এটি স্থাপন করেন। এই সভার মূল কাজ ছিল মহিলাদের নিয়ে শিক্ষা, সাহিত্য ও সমাজ সংস্কার বিষয়ে আলোচনা করা। এটি মহিলাদের সচেতনতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রাচ্য শিক্ষা বলতে কী বোঝো? ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রচলনের আগে পর্যন্ত ভারতীয় সংস্কৃতি ও ধর্ম ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, যেমন সংস্কৃত, ফার্সি, আরবি ইত্যাদি ভাষার মধ্যে যে শিক্ষা, ঠিক আছে, তাকেই বলা হয় প্রাচ্য শিক্ষা ব্যবস্থা। এরপর পাশ্চাত্য শিক্ষা বলতে কি বোঝো? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাবে ইংরেজি ভাষার মাধ্যমে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান যুক্তি ও আধুনিক চিন্তাধারার যে শিক্ষা ব্যবস্থা ভারতে প্রচলিত হয়েছিল তাকে পাশ্চাত্য শিক্ষা বলা হয়। বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের অবদান সংক্ষেপে লেখো। তো তারা ভারতে, অর্থাৎ এই খ্রিস্টান মিশনারিরা, ঠিক আছে, ভারতে ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ স্থাপন করেন। শ্রীরামপুর মিশন প্রেসের মাধ্যমে পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের বই বাংলায় অনুবাদ করে প্রকাশ করেন, যা শিক্ষায় আগ্রহ বাড়ায়। এরপর 1850 খ্রিস্টাব্দের দশক কেন ভারতীয় নারী শিক্ষা আন্দোলনের দিক থেকে গুরুত্বপূর্ণ? এই দশকে, অর্থাৎ এই 1850-এর দশকে বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয় এবং বিদ্যাসাগর উদ্যোগে বালিকা বিদ্যালয়গুলি গণভিত্তি পায়। এছাড়াও উডে ডিসপ্যাচ নারী শিক্ষাকে সরকারি নীতিতে অন্তর্ভুক্ত করে, ফলে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। এরপর দেখো নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি ছিল? তো এই নবজাগরণ ছিল মূলত শহরে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। গ্রামীণ ও নিম্নবিত্ত সমাজ এর সুবিধা পায়নি। এর ফলে সাধারণ মানুষ ও শিক্ষিত শ্রেণীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। তো দেখো এরপর আমরা এই অধ্যায় থেকে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে 4 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সেগুলো দেখবো। এখানে আমরা টোটাল 15টি 4 নম্বর মানের প্রশ্ন রেখেছি, যেগুলো তোমাদের কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখন। তো নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা ছিল অতুলনীয়। প্রথম পয়েন্ট করে আমরা লিখছি 1 নম্বর দিয়ে বেথুন স্কুল। তিনি বেথুন স্কুলের সম্পাদক হিসাবে নারী শিক্ষার পথ প্রশস্ত করেন 1949 খ্রিস্টাব্দে। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে বালিকা বিদ্যালয় স্থাপন। তিনি 1857 খ্রিস্টাব্দ থেকে 58 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার বিভিন্ন জেলায় 35টিরও বেশি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 3 নম্বর হচ্ছে অর্থ সংগ্রহ। বিদ্যালয়গুলির ব্যয় নির্বাহের জন্য তিনি নারী শিক্ষা ভাণ্ডার গঠন করেন। 4 নম্বর সরকারি সহায়তা। সরকারি বিদ্যালয় পরিদর্শকের পদে থেকে তিনি নারী শিক্ষার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। 2 নম্বর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা হচ্ছে 1 নম্বর আমরা দিয়ে পরের পয়েন্ট করে লিখছি হিন্দু কলেজ প্রতিষ্ঠান। তিনি ডেভিড হেয়ারকে সহযোগিতা করে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 2 নম্বর ইংরেজি শিক্ষা। তিনি লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখে ভারতে পাশ্চাত্য বিজ্ঞান ও ইংরেজি ভাষা শিক্ষার জন্য আবেদন জানান। 3 নম্বর শিক্ষার মাধ্যম। তিনি মনে করতেন ইংরেজি শিক্ষার মাধ্যমে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির প্রবেশ সম্ভব। 4 নম্বর অ্যাংলো হিন্দু স্কুল। তিনি 1815 খ্রিস্টাব্দে নিজস্ব উদ্যোগে একটি অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর দেখো সতীদাহ প্রথা বিলোপে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করেন। তো সতীদাহ প্রথা বিলোপে রাজা রামমোহন রায়ের অবদান কি? 1 নম্বর হচ্ছে আন্দোলন। তিনি এই প্রথার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে সংবাদ কৌমুদীতে প্রবন্ধ প্রকাশ করেন এবং বিভিন্ন সভা সমিতি গঠন করেন। 2 নম্বর হচ্ছে শাস্ত্রীয় যুক্তি। তিনি হিন্দু শাস্ত্রের প্রমাণ দিয়ে দেখান যে সতীদাহ
কোনো শাশ্বত ধর্মীয় প্রথা নয়। 3 নম্বর হচ্ছে সরকারের কাছে আবেদন। তার প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে একাধিক আবেদন জমা পড়ে। আইন প্রণয়ন। তার দীর্ঘ আন্দোলনের ফলে 1829 খ্রিস্টাব্দে 7 নম্বর রেগুলেশন দ্বারা এই অমানবিক প্রথা নিষিদ্ধ হয়, অর্থাৎ এই সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। এবার উডে ডিসপ্যাচকে কেন শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? তো উডে ডিসপ্যাচকে শিক্ষার ম্যাগনা কার্টা বলার কারণ হচ্ছে 1 নম্বর ব্যাপক পরিকল্পনা। এটি ভারতীয় ব্রিটিশদের শিক্ষানীতির একটি ব্যাপক ও বিস্তারিত পরিকল্পনা ছিল। 2 নম্বর বিশ্ববিদ্যালয় স্থাপন। এর সুপারিশে অর্থাৎ এই ম্যাগনা কার্টার সুপারিশেই কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শিক্ষার স্তর। এতে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষার বিভিন্ন স্তরের কাঠামো তৈরি হয়। 4 নম্বর পয়েন্ট, নারী শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা। এতে নারী শিক্ষার ও সরকারি অনুদান ব্যবস্থার কথা বলা হয়। ওকে, তো এইগুলো হচ্ছে উডের ডিসপ্যাচে কেন শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় সেই কারণগুলো আমরা এখানে লিখলাম। এরপর দেখো ব্রাহ্ম সমাজ বিভাজনের মূল কারণগুলি কী ছিল? তো ব্রাহ্ম সমাজ বিভাজনের মূল কারণ হচ্ছে 1 নম্বর নেতৃত্বের প্রশ্ন। দেবেন্দ্রনাথের পরে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে প্রশ্ন উঠলে মতপার্থক্য দেখা দেয়। এরপর 2 নম্বর হচ্ছে সংস্কারের গতি। কেশবচন্দ্র সমাজ সংস্কারে দ্রুত ও উগ্র পথে যেতে চেয়েছিলেন, যা দেবেন্দ্রনাথের মতো প্রবীণ নেতাদের পছন্দ ছিল না। 3 নম্বর আচার আচরণ। কেশবচন্দ্র সেন খ্রিস্টীয় রীতিনীতি গ্রহণ করায় প্রবীণ ব্রাহ্মণরা অসন্তুষ্ট হন। ওকে, এটা হচ্ছে প্রথম বিভাজন 1866 খ্রিস্টাব্দে হয়েছিল। এরপর বয়সের সীমাবদ্ধতা। 1878 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র তার অপ্রাপ্তবয়স্ক কন্যার বিবাহ দিলে দ্বিতীয়বার বিভাজন ঘটে। তো এগুলো হচ্ছে ব্রাহ্ম সমাজ বিভাজনের মূল কারণ। পরের প্রশ্ন, ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কী ছিল? তো নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণ হচ্ছে 1 নম্বর জনবিচ্ছিন্নতা। আন্দোলনটি শুধুমাত্র উচ্চবিত্ত শিক্ষিত যুবকদের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। 2 নম্বর হচ্ছে উগ্রতা। তারা সনাতন সমাজের প্রতি অতিরিক্ত উগ্রতা প্রদর্শন করেছিল, যা রক্ষণশীল সমাজ মেনে নেয়নি। 3 নম্বর হচ্ছে ডিরোজিওর অপসারণ। আন্দোলনের নেতা ডিরোজিও হিন্দু কলেজ থেকে পদচ্যুত হলে আন্দোলন গতি হারায়। এরপর 4 নম্বর বাস্তবতার অভাব। এই তরুণরা শুধুমাত্র পাশ্চাত্য যুক্তিবাদ নিয়ে মেতে ছিল, ভারতীয় সমাজের বাস্তব সমস্যাগুলি উপলব্ধি করতে ব্যর্থ হয়। তো এগুলো হচ্ছে ডিরোজিওর নববঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণ। পরের প্রশ্ন দেখো, চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা সংক্ষেপে লেখন। তো চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকাগুলি কি? 1 নম্বর হচ্ছে এর প্রতিষ্ঠা সম্পর্কে লিখছি। দেখো 1835 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় এবং ভারতে পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানের আনুষ্ঠানিক শিক্ষার সূচনা হয়। 2 নম্বর কুসংস্কার দূরীকরণ। 1836 খ্রিস্টাব্দে মধুসূদন গুপ্তের সব ব্যবচ্ছেদের মাধ্যমে হিন্দু সমাজের প্রাচীন কুসংস্কার দূর হয়। 3 নম্বর নতুন চিকিৎসা বিজ্ঞান। এই কলেজ অ্যানাটমি, সার্জারি ও আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি চালু করে। 4 নম্বর হচ্ছে চিকিৎসক তৈরি। এটি ভারতীয়দের মধ্যে আধুনিক চিকিৎসক তৈরি করে, যারা পরবর্তীতে জনগণের চিকিৎসা সেবায় নিযুক্ত হন। এইগুলো হচ্ছে মেডিকেল কলেজের ভূমিকা। ঠিক আছে, কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা চিকিৎসা ক্ষেত্রে। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিতর্ক কী ছিল? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে শিক্ষা ব্যয়ের জন্য অর্থ মঞ্জুর হওয়ার পর এই বিতর্ক শুরু হয়। দেখো প্রথম 1 নম্বর দিয়ে লিখছি প্রাচ্যবাদী মত। কোলব্রুক ও উইলসন এর মতন প্রাচ্যবাদীরা ভারতীয় ভাষা ও সংস্কৃতির মাধ্যমে শিক্ষাদানের পক্ষে ছিলেন। 2 নম্বর হচ্ছে পাশ্চাত্যবাদী মত। লর্ড মেকলের মতো পাশ্চাত্যবাদীরা ইংরেজি ভাষা ও ইউরোপীয় জ্ঞানবিজ্ঞানের মাধ্যমে শিক্ষাদানের পক্ষে ছিলেন। 3 নম্বর হচ্ছে সিদ্ধান্ত। 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিটস গৃহীত হলে পাশ্চাত্য শিক্ষার জয় হয়। ওকে, তো এই হচ্ছে পাশ্চাত্যবাদী শিক্ষা যে বিতর্ক, শিক্ষা বিতর্ক, সেটার সম্পর্কে লিখলাম। 9 নম্বর দাগের প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19বিংশ শতকের বাংলার সমাজচিত্র কেমনভাবে ফুটে উঠেছিল? তো হুতম প্যাঁচার নকশায় 19বিংশ শতকের সমাজচিত্র, বাবু সমাজের চিত্র। প্রথম আমরা 1 নম্বর পয়েন্ট করে লিখছি। গ্রন্থটিতে কলকাতার নব্য ধনী বাবুদের ভণ্ডামি, লাম্পট্য ও নৈতিক অবক্ষয়ের তীব্র ব্যঙ্গাত্মক চিত্র রয়েছে। 2 নম্বর হচ্ছে ধর্মীয় ভণ্ডামি। ধর্মীয় অনুষ্ঠানে ভণ্ডামি ও উচ্ছৃঙ্খলা, যেমন হচ্ছে বারোয়ারি পুজোর চিত্র তুলে ধরা হয়েছে এখানে। 3 নম্বর হচ্ছে নতুন শিক্ষা। তৎকালীন শিক্ষা ব্যবস্থা ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবকদের সমালোচনা করা হয়েছে।
নেক্সট দেখো চলিত ভাষার ব্যবহার। এতে প্রথমবার কলকাতার চলিত ভাষা ও লোকভাষা ব্যবহৃত হয়, যা সমাজের বাস্তব চিত্র প্রকাশ করে। বিধবা বিবাহ আইন প্রবর্তনের ক্ষেত্রে বিদ্যাসাগরের উদ্যোগ সংক্ষেপে লেখো। তো বিধবা বিবাহ আইন প্রবর্তনে বিদ্যাসাগরের উদ্যোগ। 1 নম্বর শাস্ত্রীয় প্রমাণ। তিনি তার বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা প্রবন্ধে হিন্দু শাস্ত্রের প্রমাণ দিয়ে বিধবা বিবাহের পক্ষে মত দেন। 2 নম্বর আবেদন ও প্রচার। তিনি সরকারের কাছে আইন প্রণয়নের জন্য আবেদন জানান এবং জনমত গঠনে সচেষ্ট হন। 3 নম্বর প্রথম বিবাহ। 1856 খ্রিস্টাব্দে আইন পাস হলে তিনি তার অনুগামী শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এর সঙ্গে বিধবা বিবাহের ব্যবস্থা করেন। 4 নম্বর হচ্ছে আর্থিক সহায়তা। তিনি বহু বিধবা বিবাহের আর্থিক ব্যয় নিজে বহন করেন। এরপর দেখো বাংলায় ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। তো বাংলায় ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর ইসলামের বিশুদ্ধতা। তিতুমিরের নেতৃত্বে এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মকে সকল প্রকার কুসংস্কার ও অনৈসলামিক রীতিনীতি থেকে মুক্ত করে বিশুদ্ধ করা। কৃষক মুক্তি, স্থানীয় জমিদার ও ইংরেজ নীলকরদের অত্যাচার থেকে দরিদ্র কৃষক ও তাঁতিদের রক্ষা করা। এরপর হচ্ছে 3 নম্বর স্বার্থ রক্ষা। কৃষকদের উপর দাড়ির উপর কর এর মতো অন্যায় করের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। 4 নম্বর পয়েন্ট খিলাফত পুনরুদ্ধার। ভারতে মুসলমান শাসন প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখা। তো এগুলো হচ্ছে বাংলায় ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য। এরপর বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে শ্রীরামপুর ত্রয়ীর ভূমিকা কী ছিল। শ্রীরামপুর ত্রয়ীর ভূমিকা 1 নম্বর দিয়ে লিখছি মুদ্রণ যন্ত্র। কেরি মার্সম্যান ও ওয়ার্ড শ্রীরামপুরে একটি ছাপাখানা স্থাপন করেন এবং বহু গ্রন্থ প্রকাশ করেন। 2 নম্বর হচ্ছে বাইবেল অনুবাদ। তারা বাংলা ও অন্যান্য ভারতীয় ভাষায় বাইবেল অনুবাদ করে ধর্মীয় ও ভাষা চর্চায় সাহায্য করেন। 3 নম্বর শিক্ষণ প্রতিষ্ঠান। তারা শ্রীরামপুরে বিভিন্ন বিদ্যালয় ও কলেজ স্থাপন করে ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটান। 4 নম্বর পয়েন্ট করে লিখছি দেখো পত্রিকা প্রকাশ। তারা দিগদর্শন ও সমাচার দর্পণ এর মতো সাময়িক পত্রিকা প্রকাশ করে জনমত গঠনে ভূমিকা নেন। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ারের অবদান কী ছিল। তো শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান 1 নম্বর স্কুল সোসাইটি। তিনি 1818 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করে বিভিন্ন বিদ্যালয় স্থাপন ও শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। 2 নম্বর হচ্ছে স্কুল বুক সোসাইটি। 1817 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে সস্তায় পাঠ্যপুস্তক সরবরাহের ব্যবস্থা করেন। 3 নম্বর হিন্দু কলেজ। তিনি রাজা রামমোহন রায়ের সহযোগিতায় 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। 4 নম্বর হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ। তিনি নিজের ব্যবসা ছেড়ে ছাত্রদের শিক্ষাদানে মনোনিবেশ করেন এবং ছাত্রদের প্রতি তার বিশেষ স্নেহ ছিল। বামাবোধিনী পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করো। তো বামাবোধিনী পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কি। 1 নম্বর হচ্ছে নারী জাগরণ। এটি বাঙালি নারীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হয়। 2 নম্বর নারীর ভাষা। পুরুষদের জন্য লেখা পত্রিকায় নারীদের সমস্যা উপেক্ষিত হতো। এই পত্রিকা নারীদের ব্যক্তিগত ভাষা ও ভাবনার জন্ম দেয়। এরপর 3 নম্বর পয়েন্টে লিখছি আমরা সমাজ সচেতনতা। এই পত্রিকার মাধ্যমে বাল্যবিবাহ, বহুবিবাহ, নারী নির্যাতন এর মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে জনমত তৈরি হয়। নেক্সট হচ্ছে সম্পাদকীয় দক্ষতা। এটি নারী সমাজকে শিক্ষিত করার এক অভূতপূর্ব সাংবাদিক উদ্যোগ ছিল। ওকে, তো এইগুলো হচ্ছে বামাবোধিনী পত্রিকার ঐতিহাসিক গুরুত্বগুলো আমরা এখানে লিখলাম। পরের প্রশ্ন নব্যবঙ্গ আন্দোলন এর উদ্দেশ্য কী ছিল। তো নব্যবঙ্গ আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর যুক্তিবাদ ও বিদ্রোহ। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সমাজ ও ধর্মের প্রচলিত অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে যুক্তি ও বিদ্রোহের মাধ্যমে প্রতিবাদ করান। 2 নম্বর হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। ডিরোজিওর প্রভাবে তারা ব্যক্তি স্বাধীনতা ও মুক্ত চিন্তার উপর জোর দেয়। 3 নম্বর ধর্মের সমালোচনা। তারা হিন্দু ধর্মের প্রচলিত আচার আচরণকে সমালোচনা করে এবং দেবদেবী ও পুরোহিতদের বিরুদ্ধে আওয়াজ তোলে। 4 নম্বর সমাজ সংস্কার। সতীদাহ প্রথা ও বিধবা বিবাহের মতো সামাজিক সমস্যা দূর করার জন্য তারা অগ্রণী ভূমিকা নেয়। এগুলো হচ্ছে নব্যবঙ্গ আন্দোলনের উদ্দেশ্য।
দেখো এরপর আমরা এই 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের 8 নম্বর মানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো দেখবো। এখানে আমরা 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখবো। মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন রয়েছে এই অধ্যায়ে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেব, ঠিক আছে। চলো আমরা পরপর এই প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 19বিংশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। তো প্রথমে আমরা লিখছি ভূমিকা। 19বিংশ শতকে ব্রিটিশ ঔপনিবেশিক প্রয়োজনে এবং প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের ফলস্বরূপ বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। তো প্রথমে আমরা লিখছি এর উদ্দেশ্য। 1 নম্বর হচ্ছে প্রশাসনিক সুবিধা। ব্রিটিশ সরকার কম খরচে শাসন কার্যের জন্য কেরানি ও কর্মচারী তৈরি করতে চেয়েছিল। 2 নম্বর সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ব। ভারতে ইংরেজদের সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করা এবং খ্রিস্টান ধর্ম প্রচারের পথ প্রশস্ত করা। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে ঔপনিবেশিক স্বার্থ। ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষা চালু করে তাদের মনে ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য সৃষ্টি করা। তো এইগুলো ছিল এর উদ্দেশ্য, ঠিক আছে, পাশ্চাত্য শিক্ষার বিস্তারের উদ্দেশ্য। এরপর এর প্রভাব কি? 1 নম্বর নবজাগরণ। বাংলায় যুক্তিবাদ, মানবতাবাদ ও মুক্ত চিন্তার জন্ম হয়, যা বাংলার নবজাগরণের ভিত্তি তৈরি করে। 2 নম্বর হচ্ছে সংস্কার আন্দোলন। শিক্ষিত বাঙালিরা সতীদাহ, বাল্যবিবাহের মতো সামাজিক কুসংস্কার দূর করতে সমাজ সংস্কার আন্দোলন শুরু করে। 3 নম্বর মধ্যবিত্ত শ্রেণীর উত্থান। ইংরেজি শিক্ষায় শিক্ষিত এক নতুন মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হয়, যারা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়। এরপর আমরা লিখছি দেখো উপসংহার। এই শিক্ষার বিস্তার শেষ পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ভিত্তি তৈরি করেছিল। ওকে, তো এইগুলো আমরা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের যে উদ্দেশ্য এবং প্রভাব সেগুলো এখানে লিখলাম। তারপর হচ্ছে 2 নম্বর দেখে নারী শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান বিস্তারিত আলোচনা করো। তো ভূমিকা দিয়ে আমরা লিখছি 19বিংশ শতকে নারী শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান ছিল অবিস্মরণীয় ও সুদূর প্রসারী। তো প্রথম পয়েন্ট দেখো, নারী শিক্ষা সম্পর্কে আমরা লিখছি প্রথমে। তো 1 নম্বর হচ্ছে বেথুন স্কুল। তিনি বেথুন স্কুলের সম্পাদক হিসাবে নারী শিক্ষার পথ প্রশস্ত করেন 1849 খ্রিস্টাব্দে। 2 নম্বর বালিকা বিদ্যালয় স্থাপন। তিনি 1857 থেকে 1858 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার বিভিন্ন জেলায় 35টিরও বেশি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 3 নম্বর অর্থ সংগ্রহ। বিদ্যালয়গুলির ব্যয় নির্বাহের জন্য তিনি নারী শিক্ষা ভাণ্ডার গঠন করেন। এরপর সমাজ সংস্কার সম্পর্কে আমরা লিখছি ঈশ্বরচন্দ্রের। তো দেখো প্রথমে 1 নম্বর হচ্ছে বিধবা বিবাহ। তার শাস্ত্রীয় যুক্তি ও আন্দোলনের ফলে 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয় এবং তিনি নিজে বহু বিধবার বিবাহের ব্যবস্থা করেন। 2 নম্বর হচ্ছে বহু বিবাহ রদ। প্রথমটা হচ্ছে বিধবা বিবাহ, এবার হচ্ছে বহু বিবাহ রদ। তিনি বহু বিবাহ রদ হওয়া উচিত কিনা প্রবন্ধ লিখে আইন করে বহু বিবাহ রদ করার জন্য আবেদন জানান। এরপর লিখছি উপসংহার। যুগান্তকারী এই সমাজ সংস্কার তার প্রগতিশীল কাজের মাধ্যমে বাঙালি সমাজে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। 3 নম্বর প্রশ্ন, 19বিংশ শতকে সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। তো প্রথমে লিখছি ভূমিকা। রাজা রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ ছিল 19বিংশ শতকের বাংলার নবজাগরণ ও সমাজ সংস্কার এক প্রধান চালিকা শক্তি। তো ব্রাহ্ম সমাজের ভূমিকা কি ছিল? 1 নম্বর হচ্ছে একেশ্বরবাদ প্রচার। ব্রাহ্ম সমাজ মূর্তি পুজো, বহু দেববাদ ও জাতিভেদ প্রথার বিরোধিতা করে উপনিষদের উপর ভিত্তি করে একেশ্বরবাদ প্রচার করেন। 2 নম্বর সতীদাহ প্রথা যেটা রদ হয় সেটা। দেখো ব্রাহ্ম সমাজ সতীদাহ প্রথার বিরুদ্ধে জোরালো জনমত তৈরি করে এবং আইন প্রণয়নের জন্য সরকারকে প্রভাবিত করে। 3 নম্বর নারী অধিকার। কেশবচন্দ্র সেনের মতো ব্রাহ্ম নেতারা নারী শিক্ষা ও বিধবা বিবাহের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বামাবোধিনী পত্রিকা নারীদের সচেতন করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সংস্কারের গতি। প্রথম দিকে এটি শুধু উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরে জনসাধারণের মাধ্যমে এটি গণতান্ত্রিক রূপ লাভ করে। এরপর লিখছি উপসংহার। ব্রাহ্ম সমাজ যুক্তিবাদ ও মানবতাবাদের ভিত্তিতে এক নতুন ধর্মীয় ও সামাজিক চেতনার জন্ম দিয়েছিল। এরপর হচ্ছে 4 নম্বরে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো। তো ভূমিকা দিয়ে লিখছি প্রথমে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলার নীল চাষিরা ইংরেজ নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে যে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে তার নীল বিদ্রোহ নামে পরিচিত। এর কারণগুলো কি? 1 নম্বর হচ্ছে জোর করে নীল চাষ। ইংরেজ নীলকর সাহেবরা জোর করে ও সামান্য অর্থ দিয়ে ইংরেজ কৃষকদের উৎকৃষ্ট জমিতে অর্থাৎ ভালো জমিতে নীল চাষ করতে বাধ্য করত।
দু নম্বর হচ্ছে দাদন প্রথা। একবার দাদন বা অগ্রিম অর্থ, ঠিক আছে, যেটা নিলে কৃষক আজীবন নীলকরদের দাসে পরিণত হতো। দু নম্বর পয়েন্ট হচ্ছে অত্যাচার। নীল চাষ না করতে চাইলে কৃষকদের উপর শারীরিক নির্যাতন চালানো হতো এবং তাদের জমি কেড়ে নেওয়া হতো। 4 নম্বর পয়েন্ট আইনি সুরক্ষা। আদালত ও পুলিশ প্রায়শই নীলকরদের পক্ষ নিত বলে কৃষক কোনো আইনি সুরক্ষা পেত না। এরপর এর গুরুত্ব কি এই নীল বিদ্রোহের? 1 নম্বর হচ্ছে সংহতি। এই বিদ্রোহ হিন্দু মুসলিম নির্বিশেষে কৃষকদের মধ্যে এক অভূতপূর্ব সংহতি গড়ে তোলে। 2 নম্বর আইনি সুরক্ষা। সরকারের উদ্যোগে নীল কমিশন গঠিত হয় এবং 1860 খ্রিস্টাব্দে আইন করে জোরপূর্বক নীল চাষ বন্ধ করা হয়। 3 নম্বর জনমত গঠন। নীল দর্পণ নাটক ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে জনমত তৈরি হয় এবং শিক্ষিত সমাজ কৃষকদের পাশে দাঁড়ায়। এরপর একটি উপসংহার। নীল বিদ্রোহ ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম সফল কৃষক প্রতিরোধগুলির মধ্যে অন্যতম। তো এগুলো আমরা নীল বিদ্রোহের কারণ এবং এর গুরুত্বগুলো সম্পর্কে লিখলাম। 5 নম্বর হচ্ছে 19 শতকের বাংলায় ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো প্রথমে আমরা লিখছি ভূমিকা। 19 শতকে ধর্মীয় ও সামাজিক পটভূমিতে বাংলায় ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের উদ্ভব হয়েছিল, যা পরে কৃষক আন্দোলনে পরিণত হয়। প্রথম পয়েন্ট হচ্ছে ওয়াহাবি আন্দোলন এবং তিতুমির সম্পর্কে আমরা লিখছি। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখছি ধর্মীয় শুদ্ধতা। এর মূল উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মকে সকল প্রকার কুসংস্কার ও অনৈসলামিক রীতিনীতি থেকে মুক্ত করা। 2 নম্বর কৃষক প্রজা বিদ্রোহ। এটি স্থানীয় জমিদার ও ইংরেজ নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে কৃষক ও তাঁতিদের সশস্ত্র আন্দোলনে পরিণত হয়। 3 নম্বর পয়েন্ট সংগঠন। মীর নিসার আলী অর্থাৎ তিতুমির বারাসাত অঞ্চলে বাঁশের কেল্লা নির্মাণ করে আন্দোলনের কেন্দ্র তৈরি করেন। এরপর ফরাজি আন্দোলন এবং দুদু মিয়া, ঠিক আছে, এটা সম্পর্কে লিখছি আমরা। দেখো প্রথম পয়েন্ট হচ্ছে ফরাইজ পালন। এর মূল কথা ছিল, অর্থাৎ এই ফরাজি আন্দোলনের মূল কথা ছিল ইসলামের নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্যসমূহ পালন করা, অর্থাৎ ফরাইজ মানে হচ্ছে কর্তব্যসমূহ। তো জমিদার, এরপর 2 নম্বর পয়েন্ট জমিদার বিরোধিতা। দুদু মিয়ার নেতৃত্বে এটি জমির উপর জমিদারদের অধিকারকে অস্বীকার করে এবং কৃষকদের ঐক্যবদ্ধ করে। 3 নম্বর লাঠি যার জমিদার। দুদু মিয়া এই স্লোগান তুলে জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন। নেক্সট আমি লিখছি উপসংহার। এই দুটি আন্দোলন ছিল ধর্মীয় সংস্কারের মাধ্যমে ঔপনিবেশিক ও জমিদারতন্ত্রের শোষণের বিরুদ্ধে কৃষক সমাজের প্রতিবাদ। এরপর 6 নম্বরে হচ্ছে ডিরোজিও ও নববঙ্গ আন্দোলনের উদ্দেশ্য, ব্যর্থতা ও ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। তো ভূমিকা লিখছি প্রথমে। হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিওর প্রভাবে বাঙালি যুবকদের মধ্যে যে স্বাধীন ও যুক্তিবাদী চেতনার জন্ম হয় তাই নববঙ্গ আন্দোলন নামে পরিচিত। এর উদ্দেশ্য কী ছিল? 1 নম্বর যুক্তিবাদ। সমাজ ও ধর্মের প্রচলিত অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে যুক্তি ও বিদ্রোহের মাধ্যমে প্রতিবাদ করান। 2 নম্বর হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। পাশ্চাত্য জ্ঞান ও যুক্তির প্রভাবে ব্যক্তি স্বাধীনতা ও মুক্ত চিন্তার উপর জোর দেওয়া। এর ব্যর্থতা সম্পর্কে লিখছি আমরা। দেখো প্রথম হচ্ছে জনবিচ্ছিন্নতা। আন্দোলনটি শুধুমাত্র উচ্চবিত্ত শিক্ষিত যুবকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। 2 নম্বর উগ্রতা। সনাতন সমাজের প্রতি অতিরিক্ত উগ্রতা প্রদর্শন করায় রক্ষণশীল সমাজ এদের মেনে নেয়নি। এরপর আমরা লিখছি ঐতিহাসিক গুরুত্ব কী ছিল এই নববঙ্গ আন্দোলনের। তো 1 নম্বর মানসিক বিপ্লব। এই আন্দোলন বাঙালির যুবকদের মধ্যে প্রথম মানসিক বিপ্লবের সৃষ্টি করে। 2 নম্বর সমাজের বীজ। সতীদাহ প্রথা রদ ও বিধবা বিবাহের মতো সমাজ সংস্কারের পথে এই আন্দোলন প্রেরণা জুগিয়েছিল। এরপর দেখছি উপসংহার। চরম উগ্রতা ও জনবিচ্ছিন্নতার কারণে এই আন্দোলন ব্যর্থ হলেও এর আদর্শ বাংলার জনগণের উপর গভীর প্রভাব ফেলেছিল। ওকে, বাংলার নবজাগরণে গভীর প্রভাব ফেলেছিল। এরপর 7 নম্বর থেকে প্রশ্ন, রাজা রামমোহন রায়কে কেন ভারত পথিক বা আধুনিক ভারতের স্রষ্টা বলা হয়? প্রথমে লিখছি ভূমিকা। 19বিংশ শতকের বাংলার নবজাগরণে পথপ্রদর্শক হিসাবে রামমোহন রায়কে ভারত পথিক বা আধুনিক ভারতের স্রষ্টা বলা হয়। তো প্রথম দেখো আমরা লিখছি ভারত পথিক বা আধুনিকতার কারণ, অর্থাৎ রাজা রামমোহন রায়কে কেন ভারত পথিক বা আধুনিক ভারতের স্রষ্টা বলা হয়, কেন তার কারণগুলো লিখছি। 1 নম্বর হচ্ছে আধুনিক শিক্ষা। তিনি পাশ্চাত্য বিজ্ঞান ও ইংরেজি শিক্ষার মাধ্যমে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার পথ প্রশস্ত করেন এবং হিন্দু কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হন।
2 নম্বর সংস্কার, তিনি সতীদাহ প্রধান বিলোপের জন্য সংগ্রাম করেন এবং বিধবা বিবাহের পক্ষে জনমত গড়ে তোলেন। 3 নম্বর হচ্ছে নতুন ধর্ম, তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মূর্তি পূজা ও জাতিভেদ প্রথার বিরোধিতা করে এক যুক্তি নির্ভর একেশ্বরবাদী ধর্মমত প্রতিষ্ঠা করেন। 4 নম্বর হচ্ছে সাংবাদিকতা, সংবাদ কৌমুদি ও মিরাত উল আখবার পত্রিকার মাধ্যমে তিনি ভারতীয় আধুনিক সাংবাদিকতা ও জনমত গঠনের সূচনা করেন। উপসংহার দিয়ে লিখছি আমরা, রামমোহন রায় প্রাচীন ভারতীয় ঐতিহ্য ও আধুনিক পাশ্চাত্য চিন্তাধারার মধ্যে সেতু রচনা করে ভারতকে আধুনিকতার পথে পরিচালিত করেন। তো দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায়ের আমরা সম্পূর্ণ উত্তর সহ সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম। এখানে আমরা 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর আর 8 নম্বর মানের সব রকমের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। প্রশ্নোত্তরগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। তো প্রথমে তোমরা পাঠ্য বইটি কিন্তু ভালোভাবে রিডিং পড়বে, তারপর এই প্রশ্নোত্তরগুলি যদি তোমরা মুখস্থ করে নাও তাহলে কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নই পরীক্ষায় দিক না কেন তার উত্তর তোমরা কিন্তু খুব সহজে লিখতে পারবে। ওকে, তাই পাঠ্য বইটি রিডিং পড়ার সাথে সাথে তোমরা কিন্তু এই প্রশ্নোত্তরগুলোকে মুখস্থ ভালোভাবে করবে এবং এর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।